মোবারকনামা সিরিজটা মোবারক নামের একজন সৎ লয়ার অর্থাৎ উকিলকে নিয়ে। মোবারকের নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম, যার অভিনয় দক্ষতা সম্পর্কে আমরা সবাই জানি। তো সিরিজটির প্রথমেই দেখা যায় মোবারক একটা হার্ডওয়্যারের দোকানে কাজ করত, আর তার বস বাবর এসে তার উপর রাগ করতে থাকে এই জন্য যে মোবারক দোকানের ডেট ওভার হওয়া পণ্যগুলো বিক্রি করতে অসম্মতি জানিয়েছিল। এটা শুনে তো তার বস বাবর চরম রেগে যায়, আর প্রথমে সাধারণভাবে বোঝাতে থাকে যে মাত্র 3 দিনের ডেট অফার হলে কিছুই হয় না, 3 দিনের জন্য সে লাখ টাকার জিনিস ফেলে দিতে পারবে না। মোবারক কোনো কথা না বলায় তার বস খুব আজে বাজে কথা বলতে শুরু করে তাকে নিয়ে। এক পর্যায়ে মোবারক প্রচন্ড রেগে যায় আর শেলফ থেকে একটা তালা নিয়ে তার বসের মুখে মারে। তার মুখ ফেটে রক্তাক্ত অবস্থা হয়ে যায়। এদিকে মোবারকের দুলাভাইকে এই ঘটনা জানাতে তার বাড়িতে যায় একটা ছেলে। মোবারকের দুলাভাই ততক্ষণে সব জেনে গেছেন। তিনি ওই দোকানে যান ব্যাপারটার একটা মীমাংসা করতে। মোবারকের দুলাভাই বাবরকে বলেন যে তার কাছ থেকে এরকম ডিসঅনেস্টি আশা করা যায় না। মোবারক তো ছোটবেলা থেকেই ডিসঅনেস্টি একদমই সহ্য করতে পারে না। তারপরও মোবারককে তার দুলাভাই বাবরকে সরি বলতে বলেন। মোবারক তাকে সরি বলে আর সেখান থেকে তার এক বন্ধুকে সাথে নিয়ে বাসায় চলে যায়। বাসায় যেতে যেতে রাস্তায় মোবারক তার ওয়াইফকে কল দেয়, কিন্তু তার ওয়াইফ কল রিসিভ করে না। মোবারক তো বাসায় ঢুকেই তার ওয়াইফকে রাগ দেখাতে থাকে আর বলে, তোমাকে তো ফোন কিনে দেওয়াই ভুল হয়েছে, ফোন দিলে তো ফোন ধরোই না, ফোন রেখে তাহলে লাভ কি, ফেলে দাও ওটা। বোঝাই যায় যে মোবারকের রাগ একটু বেশি। তো মোবারক জিজ্ঞেস করে ঘরে ভাত আছে কিনা। তার ওয়াইফ বলে, ভাত তো নাই, আমি এখনই ভাত বসিয়ে দিচ্ছি। মোবারক তাতেও রেগে যায়, বলে আমার গ্যাস্ট্রিকের ব্যথা বাড়ছে। তখন তার ওয়াইফ বলে, তাহলে আমি পেঁপে কেটে দিচ্ছি, ভাত খেলে তো ব্যথা আরো বাড়বে। মোবারক চিল্লাতে চিল্লাতে তার বন্ধুকে বলে, একটা কাজ কর, ওকে একটা ডক্টর চেম্বার খুলে দে। বেশি বেশি রাগারাগি করছে দেখে মোবারকের ওয়াইফ এসে তার বন্ধুকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বাবরের ব্যাপারটা খুলে বলে। ছাদে বসে মোবারককে তার বন্ধু কিছু উপদেশ দিতে শুরু করে। সে বলে, শোন, এই দুনিয়াতে বাবা মা আর বস এগুলো চয়েস করার কোনো অপশন নেই। ভাগ্যে যা জোটে সেটা দিয়েই কাজ চালানো লাগে। যতই মূর্খ আর অশিক্ষিত হোক না কেন, বস ইজ অলওয়েজ রাইট। মোবারক এবার ভালো মতো একটা ঝাড়ি দেয় তার বন্ধুকে। তার বন্ধু তাকে মাথা ঠান্ডা করতে বলে চলে যায়। চলে যাওয়ার সময় দরজাটা যেই খুলবে তখনই কলিং বেল বাজে। দরজা খুলে দেখা যায় দুইজন ছেলে মেয়ে এসেছে মোবারকের কাছে সাহায্য চাইতে। মোবারক খেতে খেতে তাদের কথা শুনতে থাকে। বিল্টু নামের ছেলেটি বলতে শুরু করে আর ফ্ল্যাশব্যাকে সেগুলো দেখানো হয়। বিল্টুর সাথে যে মেয়েটি ছিল তার নাম সুরাইয়া। সুরাইয়ার বড় বোন আবিদার বিয়ের পরদিন সকালে তার দুলাভাই রোমান আর বিল্টু বাজার করতে গিয়েছিল। তারা বাজার করে ফিরে দেখে আবিদা সুরাইয়ার রুমের দরজায় নক করছে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য। অনেকবার ডাকাডাকির পরও দরজা খুলছিল না সুরাইয়া। তারা সুরাইয়াকে কল দিতে থাকে আর সমানে দরজায় নক করতে থাকে। আরো কিছুক্ষণ পর সুরাইয়া দরজা খোলে। তাকে দেখে খুবই বিধ্বস্ত লাগছিল। দরজা খুলেই সুরাইয়া আবিদাকে বলে, তোর জামাই আমাকে রেপ করেছে। তাদের বাসার সবাই তো এটা শুনে থ হয়ে যায়। সুরাইয়া আর আবিদার মা হঠাৎ অগ্নিমূর্তি ধারণ করে আর সুরাইয়াকে কন্টিনিউয়াসলি গালি দিতে আর মারতে শুরু করে। সুরাইয়ার মা তাকে মারতে থাকে আর বলে, তোর জন্য আমি আর কতবার মান হারাবো, তোর জন্য পঞ্চায়েতের লোকেরা ছি ছি করে, আমার আপন ভাইয়ের সাথে আমার মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ, তোকে আমি ত্যায্য করলাম। মারতে মারতে সুরাইয়াকে বাড়ি থেকে বের করে দেয় তার মা। সুরাইয়ার কোনো কথাই তার মা বিশ্বাস করে না। সব কথা শুনে মোবারক জিজ্ঞেস করে তার কাছে ওদের কাজ কি। সুরাইয়া তার দুলাভাইয়ের নামে মামলা করবে আর তাদের কেসটা লড়ার জন্য তারা মোবারককে তাদের উকিল হিসাবে নিয়োগ করতে চাচ্ছিল। মোবারক বলে সে ওকালতি ছেড়ে দিয়েছে, সে আর কোর্টে যেতে পারবে না। বিল্টু তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু কোনো লাভ হয় না। মোবারক তাদেরকে ধমক দিয়ে চলে যেতে বলে। এরপর দেখা যায় বিল্টু আর সুরাইয়া দুইজন একটা উকিলের সাথে বসে আছে। উকিলটা তাদের সামনে বসে খেতে খেতে কথা বলছিল আর তার কথাবার্তাতেও অনেক গা ছাড়া ভাব ছিল। উকিলটা তাদেরকে বলে যে এই কেসটা জেতা খুবই কঠিন। সে কিছু পয়েন্ট তুলে ধরে, যেমন সুরাইয়া রেপের পর গোসল করে ফেলেছে, তার উপর সে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল, আর সুরাইয়ার ফ্যামিলি মেম্বার মা বোন এরা তো সবাই আসামির পক্ষে, সুরাইয়ার সাপোর্টে কেউই নেই। তার মতে কেসটা অনেক জটিল হয়ে গেছে। উকিল এই সব কথা বলছিল হাসতে হাসতে। তার যে বিবেক বলতে কিছু নেই সেটা তার হাসি দেখেই বোঝা যায়। লোকটার এসব নেগেটিভ কথাবার্তা শুনে সুরাইয়া সেখান থেকে উঠে চলে যায়। এদিকে আবিদার শাশুড়ি আসে আবিদার মায়ের বাসায়। মহিলা সাফ জানিয়ে দেয় যে খুব দ্রুতই রোমান আর আবিদার ডিভোর্স করিয়ে দিতে চাই রোমানের ওপর রেপের অভিযোগ আনার জন্য, কারণ এই ফ্যামিলির সাথে সম্পর্ক রাখলে তাদের নাকি মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। আবিদার মা সব দোষ সুরাইয়ার উপরে দিয়ে আবিদার সংসার বাঁচাতে চেষ্টা করে, তাও আবিদার শাশুড়ি কোনো কথা শুনতেই নারাজ। সে ডিভোর্সের কথা বলেই সেখান থেকে চলে যায় রোমানকে নিয়ে। রোমান যাওয়ার আগে আবিদাকে বলে, টেনশন করো না, মায়ের মাথা ঠান্ডা হলেই আমি
আমি আসবো তোমার কাছে। রাতে মোবারক তার রুমে শুয়েছিল। মোবারকের ওয়াইফ সুরাইয়ার কেসটা তাকে নিতে বলে, কিন্তু মোবারক কথা শুনে না, বলে আমি আর কখনোই কোর্টের ঝামেলায় ঢুকবো না। তাছাড়া মোবারক মনে করে সুরাইয়ার তার দুলাভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক থাকতে পারে। সবকিছু মিলিয়ে মোবারক কেসটা নিবে না বলে। সুরাইয়ার মা সুরাইয়াকে কল দিয়ে বলে সে যেন রোমানের নামে কোনো কেস না করে, বরং সে যেন রোমান আর তার ফ্যামিলির কাছে ক্ষমা চায় আর তার বোনের সংসারটা ধ্বংস হওয়া থেকে বাঁচায়। সুরাইয়া বলে তুমি মা না অন্য কিছু, আমি আমার বোনকে কোনো রেপিস্টের সাথে থাকতে দিব না, আমি এই কেস করবই। তার মা তখন বলে তোর ইজ্জত তো অনেক আগেই গেছে, এ আর নতুন কি। এটা শুনে সুরাইয়া ফোনটা ছুঁড়ে ফেলে দেয় আর কাঁদতে শুরু করে। সুরাইয়ার অতীত নিয়ে অনেক কথা এখানে ধোঁয়াশা থেকে যায়। মোবারক রাতের বেলা ড্রিঙ্ক করছিল আর তখন তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। মোবারকের বাবার চরিত্র বিশেষ সুবিধার ছিল না, যার জন্য মোবারক আর তার মায়ের জীবন ছিল দুর্বিষহ। মোবারক তখন অনেক ছোট। মোবারকের বাবার তার অফিসের একটা মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক ছিল। তার বাবা একরকম জোর করেই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করেছিল, যার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়েটি আসে মোবারকের মায়ের কাছে সাহায্য চাইতে। সবকিছু জেনে যাওয়ার পর মোবারকের মাকে তার বাবা প্রচন্ড মারধর করে। এরপরেই দেখানো হয় তার মা মানসিকভাবে স্টেবল না থাকার কারণে তাকে একটা মানসিক হসপিটালে রাখা হয়েছে। মোবারক উকিল হিসাবে ভুলভাবে কেস লড়ার কারণে একজন নির্দোষ লোকের শাস্তি হয়েছিল আর আসল দোষীরা খালাস হয়ে গিয়েছিল। তারপর থেকে মোবারক ওকালতি ছেড়ে দিয়েছে। মোবারকের জীবনের সব খারাপ সময়ের কথা মনে পড়ে আর সেই সাথে সুরাইয়ার অসহায় অবস্থার কথাও মনে পড়তে থাকে তার। এদিকে আদিবা রোমানকে কলের পর কল দিতে থাকে, কিন্তু রোমান বারবার কল কেটে দিতে থাকে। সুরাইয়ার বাসা থেকে বের করে দেওয়ার পর সে যে হোস্টেলে উঠেছিল সেখানে মোবারক আর তার বন্ধু যায় সুরাইয়ার সাথে দেখা করতে। মোবারক তাকে বলে যে সে ডিসিশন নিয়েছে সুরাইয়ার কেসটা নিবে। মোবারক সুরাইয়াকে অভয় দিয়ে বলে যে সে এই কেসটা জিতবেই। ফ্ল্যাশব্যাকে মোবারক আর তার ওয়াইফের বিয়ের ইতিহাসটা দেখানো হয়। মোবারক আর তার ওয়াইফ ছিল খালাতো ভাই বোন। মোবারকের ওয়াইফের বিয়ে হচ্ছিল অন্য একজনের সাথে। তো বিয়ের দিন মোবারকও ছিল ওই বাড়িতে। ছেলেপক্ষ মেয়ে পক্ষের থেকে যৌতুকে অনেক কিছুই নিচ্ছিল। মেয়ের বাবা অর্থাৎ মোবারকের খালু যৌতুকের অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি না করতে পারায় বরপক্ষ খারাপ ব্যবহার শুরু করে তার সাথে। মোবারক তো অন্যায় কিছুই সহ্য করতে পারে না, তো সে তার খালুর সাথে এরকম অন্যায় হচ্ছে দেখে বরপক্ষের একজনকে চড় মারে, যার জন্য বিয়েটা ভেঙে যায়। মেয়ের বাবা তো টেনশনে পড়ে যায় যে তার মেয়ের বিয়েটা ভেঙে গেলে আর সহজে বিয়ে হবে না। মোবারক তখন তার খালাতো বোনকে গিয়ে বলে তুই বিয়ে করবি আমাকে। সবার কাছ থেকেই পারমিশন নিয়ে তাদের বিয়েটা হয়ে যায়। তো মোবারক রেডি হয়ে কোর্টে যায়। কোর্টে এন্টার করেই তার লাস্ট কেসটার খারাপ খারাপ স্মৃতির কথা মনে পড়তে থাকে। তার পরিচিত অনেক উকিলের সাথেই দেখা হয় আর সবাই যে মোবারককে অনেক পছন্দ করে, তার যে উকিল হিসাবে ভালোই নাম ডাক ছিল সেটা বোঝা যায়। মোবারক যখন কোর্টরুমে প্রবেশ করে তখন তার শেষ কেসের সব কাহিনী মনে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একজন বৃদ্ধ লোক বলছে সে তো খুব দ্রুতই মরে যাবে, তাকে যেন মেরে সাহিল নামের ছেলেকে তার খুনের মামলায় ফাঁসানো হয়। সাহিলের হাতে অস্ত্র আর পুরো শরীরে রক্ত লাগা অবস্থায় একটা সিসিটিভি ক্যামেরায় তাকে দৌড়ে পালাতে দেখা যায়, যার পুরোটাই ছিল সাজানো। এটার প্রেক্ষিতেই মোবারক অজান্তেই সাহিলের বিরুদ্ধে কেস লড়েছিল আর একজন নিরপরাধীকে শাস্তি দিয়েছিল। যেদিন মোবারক আসল ব্যাপারটা জানলো সেদিন সে বাসায় যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মোবারক সেন্সলেস হয়ে যাচ্ছিল, তখন তাকে ধরার জন্য তার ওয়াইফ তার দিকে আসার সময় পড়ে যায়। মোবারকের ওয়াইফ তখন প্রেগন্যান্ট ছিল আর পড়ে যাওয়ার জন্য তার মিসক্যারেজ হয়ে যায়। এই সব কিছু মিলিয়ে মোবারক নিজেকে আর ক্ষমা করে উঠতে পারেনি, যার জন্য সে ওকালতি ছেড়ে দিয়েছিল। সুরাইয়াকে মেডিকেলে নিয়ে যায় মোবারক আর সেখানে রেপের টাইমের কিছু ইন্টিমেট কোশ্চেন করা হয় তাকে। সুরাইয়া খুবই অস্বস্তি বোধ করে আর মোবারকের কাছে এসে বলে সে কেস করতে চায় না। মোবারক রেগে যায় আর বলে আমি জানতাম তোমার সমস্যা আছে, তোমার এসব ঢং দেখার জন্য আমি 4 বছর 3 মাস পরে এই উকিলের কোর্ট পড়ি নাই। এতদিন বললা কেস করবাই, আর এখন কি মনে হচ্ছে রেপ করাই তোমার খুব মজা লাগছে, এই জন্যই আর কেস করবা না? সুরাইয়া এটা শুনে মোবারককে একটা চড় মারে। তারপর মোবারক বলে এক থাপ্পড়ে তো খেলা শেষ হবে না, আরো 49টা চড় বাকি। তুই কেস করবি আর যদি কেস আমি জিতাইতে না পারি তাহলে বাকি 49টা চড় তুই আমাকে মারবি। অন্যায়ের বিরুদ্ধে লড়ার প্রতি মোবারকের প্রবল মানসিক শক্তির পরিচয় এখানে পাওয়া যায়। তো রোমানকে রেপের অভিযোগে অ্যারেস্ট করা হয়। এরপর এন্ট্রি হয় অ্যাডভোকেট সাবনিনের, যে ছিল রোমানের চাচাতো বোন। সে এতদিন লন্ডনে ছিল। রোমানের কেসটা লড়ার জন্য তাকে রিক্রুট করেছে রোমানের মা। রোমানের উকিল সাবনিন রোমানকে বলে সেদিন রাতের সব ঘটনা তাকে খুলে বলতে। রোমান বলা শুরু করে যে ওই দিন রাতে সুরাইয়া আর তার ফ্রেন্ডরা মিলে আদিবার বিয়ে উপলক্ষে তাদের বাসার ছাদে পার্টি করছিল। সেখানে রোমানও ছিল। রোমান সহ সবাই মিলে সেখানে ড্রিঙ্ক করছিল। আদিবা প্রথমে কয়েকবার পার্টি বন্ধ করতে বলে, কিন্তু সুরাইয়া কথা শুনে না। একসময় আদিবা
প্রতিবেশীর প্রবলেম হচ্ছে দেখে ছাদে এসে পার্টি বন্ধ করে দেয় আর সবাইকে বাড়ি চলে যেতে বলে। সবাই চলে যায় আর রোমানকে নিয়ে আবিদা রুমে চলে যায়। আর সকালে উঠে জামাই বাজার করে এসে শুনে যে সে সুরাইয়াকে নাকি ধর্ষণ করেছে। রোমানের মতে এই ছিল পুরো কাহিনী। তো রোমানের অ্যাডভোকেট সাবনিন কোর্টে আসে আর তার সাথে মোবারকের দেখা হয়। তারা দুইজনই পূর্ব পরিচিত ছিল, তো মোটামুটি একটা কুশল বিনিময় হয় তাদের মধ্যে। তো সুরাইয়া আর রোমানের কেসটা শুরু হয় কোর্টে। প্রথমেই রোমানের উকিল সাবনিন রোমান আর তার ফ্যামিলি সম্পর্কে পজিটিভ সব তথ্য দেন, যেমন রোমান সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সে নিজ যোগ্যতায় ব্যবসায় ভালো করছে, সমাজে তার একটা মান সম্মান রয়েছে, ইত্যাদি ইত্যাদি। ভিকটিম সুরাইয়া রেপের ঘটনার সময় ড্রাঙ্ক অবস্থায় ছিল আর ঘটনাটির কোনো বৈজ্ঞানিক প্রমাণ অথবা সাক্ষী নেই। এসব কারণেই সাবনিন জাজের কাছে রোমানকে জামিন দেওয়ার জন্য আর্জি জানায়। জামিন দেওয়া হবে না বলেন জাজ। সাবনিন সুরাইয়ার বন্ধু বিল্টুকে কাঠগড়ায় ডাকে কিছু প্রশ্ন করার জন্য। বিল্টুকে জিজ্ঞেস করা হয় সুরাইয়া ধর্ষণের ক্লেইম করার পরই তার মা তাকে ত্যায্য করে বাড়ি থেকে বের করে দিয়েছে কিনা। বিল্টু বলে হ্যাঁ, ঘটনাটি সত্যি, কিন্তু সুরাইয়ার মা আর বোন দুইজনই সুরাইয়ার বিরুদ্ধে রয়েছে আর তারা সুরাইয়ার শাস্তি চায়। এখন প্রশ্ন হচ্ছে সুরাইয়ার নিজের পরিবারের লোকজনই তার বিরুদ্ধে কেন রয়েছে। এই দিক থেকে দেখতে গেলে সব দোষ সুরাইয়ার দিকেই ইন্ডিকেট করা হয়। এরপর লয়ার সাবনিন ইন্সপেক্টর আরিফিন জোবায়েদকে কাঠগড়ায় ডাকেন। একবার সুরাইয়ার স্কুটি নিয়ে একটা টং দোকানের উপর উঠে গিয়েছিল। সুরাইয়া তখন মাতাল অবস্থায় ছিল আর এই ইন্সপেক্টরই তাকে অ্যারেস্ট করেছিল। সুরাইয়ার কাছে থেকে ইন্সপেক্টর 2টা কন্ডোমের প্যাকেট, সিগারেট আর গাঁজা পেয়েছিল। এই পুরো ব্যাপারটা ইন্সপেক্টর কাঠগড়ায় এসে বলেন। মোবারক কয়েকবার বাধা দিতে চেষ্টা করে, কিন্তু জাজ তাকে থামিয়ে দেন। এরপর সুরাইয়াকে ডাকা হয় কাঠগড়ায়। তাকে জিজ্ঞেস করা হয় তার কাছে কন্ডোমের প্যাকেট কেন ছিল। সুরাইয়া বলে যে তার বয়ফ্রেন্ডের কন্ডোম কিনতে লজ্জা লাগতো বলে সে নিজে কিনতো। সাবনিন এরপর বলেন আপনার বোন তো মাশাআল্লাহ সুন্দর, ওয়েল ম্যানার্ড, এরকম একটা ভালো নিউলি ওয়েড মেয়েকে রেখে তার হাজব্যান্ড আপনার মতো মেয়েকে কেন ধর্ষণ করতে যাবে। এবার মোবারক রেগে যায় আর জাজের কাছে আর্জি জানায় যাতে আদালতে এইভাবে মানুষে মানুষে ভেদাভেদ করে কথা বলা না হয়। সাবনিন জাজকে সরি বলে আর সেদিনের মতো কোর্টে টাইম শেষ হয়ে যায়। একবার সুরাইয়ার নামে পঞ্চায়েতে তার এলাকারই একজন মুরব্বী নালিশ করেছিল। সেই ব্যাপারটা সম্পর্কে মোবারক বিল্টুর কাছে জানতে চায়। তো বিল্টু পুরো ঘটনাটি বলতে শুরু করে। সুরাইয়া আর তার সব ফ্রেন্ডরা মিলে একদিন ঠিক করে বিরিয়ানি পার্টি করবে, কিন্তু সবাই কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় পার্টি ক্যান্সেল হয়ে যায়। সুরাইয়া অনেক জেদি হওয়ায় পার্টি ক্যান্সেল করতে চায় না। তো সুরাইয়া আর বিল্টু মিলেই বিরিয়ানি খেতে চলে যায়। খাওয়া শেষে তারা একটা ব্রিজের নিচে গিয়ে গাঁজার নেশা করতে শুরু করে। গাঁজার নেশা ওঠার পরপরই পাশে থাকা একটা কাঠের দোকানদার তাদেরকে দেখে ফেলে আর তাদের উপর চিল্লাচিল্লি করতে থাকে। সুরাইয়ার নেশা একটু বেশি হয়ে গিয়েছিল, যার জন্য সে অযথায় ম্যানেজারকে ধাক্কা দিয়ে দেয়। ম্যানেজার গিয়ে আশেপাশের লোকজনকে ব্যাপারটা বাড়িয়ে বলে যে সুরাইয়া আর বিল্টুকে সে আপত্তিকর অবস্থায় দেখেছে। সেখানেই সুরাইয়ার মহল্লার একজন মুরব্বী ছিল যে কিনা পঞ্চায়েতে গিয়ে এই ব্যাপারটাই নালিশ করেছিল। আদালতের পরের তারিখে ওই মুরব্বীকেই কাঠগড়ায় ডাকে উকিল সাবনিন। মুরব্বী সুরাইয়ার নামে যত বাজে কথা বলা যায় সবই বলে, যেমন সুরাইয়া মদ গাঁজা সব খায়, খারাপ ছেলেদের সাথে মিশে, সুরাইয়ার মামাতো ভাই সাকিবের সাথেও নাকি তার অবৈধ সম্পর্ক ছিল, যার জন্য তাকে একবার অ্যাবর্শনও করাতে হয়েছিল। মোবারক তখন জাজের অনুমতি নিয়ে ওই মুরব্বীকে কিছু প্রশ্ন করে। মোবারক জিজ্ঞেস করে সুরাইয়ার যে ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক ছিল সেটা কি আপনি নিজের চোখে দেখেছেন? মুরব্বী বলে না, নিজের চোখে দেখি নাই, কিন্তু ঘটনা সত্যি। মোবারক তখন বলে আচ্ছা, আপনার বাসায় নাকি কোনো কাজের মহিলা টিকে না, আপনি নাকি তাদের সাথে দুষ্টু প্রেমিকের মতো আচরণ করেন। মুরব্বী বলে এই সবই মিথ্যা কথা, কেউ কি এগুলো নিজ চোখে দেখেছে? মোবারকের পয়েন্টটা এখানেই প্রমাণিত হয়ে যায় যে কেউ কারো ঘরে ঢুকে দেখতে যায় না যে আসলে কি ঘটছে। সবাই ঘটনাগুলো নিজের মতো করে বলে বেড়াতে থাকে, সেটা সত্যি হোক বা মিথ্যা। সাবনিন এবার সুরাইয়ার কাছ থেকে রেপের রাতের ঘটনাটি পাই টু পাই জানতে চাই। সুরাইয়া বলতে শুরু করে সেই রাতে পার্টি শেষে সবাই ছাদ থেকে চলে গিয়েছিল। ছাদে ছিল শুধুমাত্র সুরাইয়া। রোমান ভুলে তার ফোন সেখানে রেখে যাওয়ায় সেটা নিতে এসেছিল। এরপর সুরাইয়া আর রোমান পাশাপাশি দাঁড়িয়ে গল্প করতে শুরু করে। দুইজনে মাতাল অবস্থায় ছিল, কিন্তু সুরাইয়া একটু বেশি মাতাল ছিল। সুরাইয়া রোমানকে বলে ছেলেরা কি আজব না, প্রেম করে আমার মতো মেয়ের সাথে আর বিয়ে করে আমার বোনের মতো মেয়ের সাথে। তখন রোমান বলে আমি কিন্তু তোমাকে আসলেই ভালোবাসি। হ্যাঁ, আবিদাকেও ভালোবাসি, তবে তোমাকেও ভালোবাসি। রোমান ভালোবাসি বলতে বলতে সুরাইয়াকে কিস করতে যায় আর সুরাইয়া তখনই তাকে ধাক্কা দেয়। ব্যালেন্স করতে না পেরে রোমান চেয়ারের ওপর পড়ে যায়, এতে রোমানের হাতের একটা জায়গায় কেটে যায়। রোমান এবার রেগে যায়। রেগে গিয়ে সুরাইয়ার মুখ শক্ত করে ধরে বলে দেখো আমি ব্যথা পেয়েছি, রক্ত বের হচ্ছে। সুরাইয়া
আবারও রোমানকে ধাক্কা দেয় আর সে ছাদের ফ্লোরে পড়ে যায়। সুরাইয়া সেখান থেকে চলে যেতে চায়। রোমান অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় আর সুরাইয়ার চুল ধরে টেনে এনে ফ্লোরে ফেলে দেয়। সুরাইয়া বারবার বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু রোমানের সাথে পেরে ওঠে না, আর এভাবেই রোমান তাকে রেপ করে। সুরাইয়াকে খারাপ মেয়ের তকমা দেওয়ার চেষ্টা করে উকিল সাবনিন। তখন সুরাইয়া প্রতিবাদ করে বলে, হ্যাঁ আমি মদ খাই, গাঁজা খাই, নেশা করি, ছোটখাটো পোশাক পরি, কারণ এটা আমার লাইফ, আমার ইচ্ছা মতো আমি চলবো। কিন্তু তাই বলে যে কেউ এসে যখন তখন আমাকে টাচ করতে যাবে এটা তো হতে পারে না, আমি তো কারোর কোনো রকম ক্ষতি করি না, তাহলে এইগুলো কেন আমার সাথে হবে? এরপর উকিল সাবনিন সুরাইয়ার সাথে রোমানের পরিচয়টা কিভাবে হয়েছিল এটা জানতে চায়। সুরাইয়া বলতে শুরু করে। সুরাইয়ার সাথে রোমানের প্রথম দেখা হয় রোমানের অফিসে। সুরাইয়া সেখানে গিয়েছিল তার ইউনিভার্সিটির একটা কাজে। এরপর থেকেই তাদের ফোনে কথাবার্তা শুরু হয়। আস্তে আস্তে তাদের প্রেম শুরু হয়। তারা একসাথে ঘোরাঘুরি করতো, চিল করতো, সময়টা বেশ ভালোই কাটছিল তাদের। তো একদিন সুরাইয়া আবিদার সাথে রোমানের পরিচয় করিয়ে দেয়। প্রথম দেখাতেই রোমান আবিদার প্রেমে পড়ে যায়। সেদিনই সুরাইয়াকে রোমান বলে যে সে আবিদাকে বিয়ে করতে চায়। সুরাইয়া মনে মনে কষ্ট পায় কিন্তু সেটা প্রকাশ করে না। সুরাইয়া রোমানকে ভালোবেসে ফেলেছিল কিন্তু বোনের কথা চিন্তা করে সব সহ্য করে নাই। উকিল সাবনিন সুরাইয়ার চরিত্র খারাপ প্রমাণ করার জন্য একজন বৃদ্ধকে ডাকেন। বৃদ্ধ বলেন একবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সন্ধ্যার সময় তিনি চোখে কম দেখেন, সুরাইয়াকে দেখতে পাননি বলে সুরাইয়ার সাথে তার ধাক্কা লেগে যায়, যার কারণে রাস্তার মাঝখানে সুরাইয়া লোকটির লুঙ্গি টেনে খুলে ফেলে আর মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না টাইপ কথাবার্তা বলে থাকে। লোকটি জাজকে রিকোয়েস্ট করেন যাতে তিনি সুরাইয়ার যথাযথ বিচার করেন। সাবনিন এবার জাজকে বলেন, দেখেন ইওর অনার, এই বয়সের লোকটির কনসেন্টের কথা কিন্তু কেউ বলছে না। আমরা নারী পুরুষ উভয়ের কনসেন্ট না দেখে অনলি মেয়েদের কনসেন্টের দিকেই বেশি নজর দিয়ে ফেলছি। ব্যাপারটা সবার জন্য ইম্পর্টেন্ট, এটা জাজকে বলেন সাবনিন। সুরাইয়া জানায় ছোটবেলা থেকেই সুরাইয়ার সাথে তার মায়ের সম্পর্ক ভালো ছিল না, কিন্তু তার বড় বোন আবিদা সবসময় সুরাইয়ার পাশে ছিল। তাই সুরাইয়া চায় না তার বোনের জীবনটা একটা রেপিস্টের সাথে কাটুক। এই কথাটা আবিদা সহ সবাইকেই নাড়া দেয়। এরপর বিল্টুকে কাঠগড়ায় ডাকা হয় আর বিল্টু জানায় সে মদ খেতে পারে না বলে রেপের রাতে সে মাতাল ছিল না। রোমান নাকি সেই রাতে বিল্টুকে মদের সাথে কিছু একটা মেশাতে দেখেছিল আর সেই গ্লাসটাই বিল্টু সুরাইয়াকে দিয়েছিল। সাবনিন সব শুনে একটা হাইপোথিসিস দাঁড় করায় যে বিল্টু জানতো সে ছাড়া সবাই মাতাল ছিল আর সে এটার সুযোগ নিয়েছিল। সুরাইয়ার গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যাতে সুরাইয়ার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তারপর সবাই সেখান থেকে চলে গেলে বিল্টুই সুরাইয়াকে রেপ করে। সকালে যখন সুরাইয়া সব বুঝতে পারে যে তার সাথে কি ঘটেছে, বিল্টুই তাকে গিয়ে বুঝিয়েছে যে এই সব কিছু রোমান করেছে। জাজ সাবনিনকে জিজ্ঞেস করে যে তার এই বিবৃতির কোনো প্রমাণ আছে কিনা। সাবনিন বলে না, প্রমাণ নেই, কিন্তু প্রতিপক্ষের কাছেও কিন্তু কোনো প্রমাণ নেই যে রোমানই রেপ করেছে। মোবারক এবার বলে যে সেই রাতে বিল্টু আবিদা আর রোমানের পেছন পেছনেই ছাদ থেকে নিচে নেমে আসে আর বিল্টু বাসা থেকে বের হওয়ার পর আবিদাই ভেতর থেকে গেটে তালা লাগিয়ে দেয়। বিল্টু যে রাতে সুরাইয়ার সাথে ছিল না সেটার অ্যালিবাই আবিদা নিজে। সো উকিল সাবনিন যে হাইপোথিসিস দিয়েছেন সেটার পুরোটাই যুক্তিহীন। মোবারক জাজের কাছ থেকে কিছু সময় চেয়ে নেয় কেসের পক্ষে প্রমাণ জোগাড় করার জন্য। জাজ সব দিক চিন্তা করে রোমানকে বেল দিয়ে দেন আর আগামী মাসের 3 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। কোর্ট শেষ হয়ে যায় সেদিনের মতো। রোমান জেল থেকে ছাড়া পায় তো সে তার ফ্যামিলির সবার সাথে বসে খাচ্ছিল। তখন সাবনিন বলে, তোর কপাল ভালো যে মোবারক তার আগের ফর্মে নেই। সে এতটাই ভালো একজন লয়ার যে সে তার ফর্মে থাকলে তোকে জেল থেকে বের করা কখনোই পসিবল হতো না। মোবারক সুরাইয়ার মায়ের বাসায় যায় আবিদার সাথে কিছু কথা বলার জন্য। মোবারক যখন ভেতরে যায় তখন সেই বাসার কাজের মহিলা বারবার আবিদার মাকে বলতে থাকে, আমাকে ছেড়ে দেন, আমার আর এখানে কাজ করতে ভালো লাগছে না। এটা বলে সে বারবার কাজ ছেড়ে চলে যেতে চায় কিন্তু সুরাইয়ার মা তাকে আটকে রাখে। মোবারকের কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। মোবারক আবিদার সাথে কথা শেষ করে বাড়ির বাইরে এসে চা খেতে থাকে। তখনই সুরাইয়াদের বাসার ওই কাজের মহিলাটি বাসা থেকে বের হয়। মোবারক তাকে ডেকে বলে, আপনি সুরাইয়াকে ছোটবেলা থেকে দেখেছেন, আমি জানি আপনি চান সুরাইয়া বিচার পাক। আসল কাহিনী সে জেনে থাকলে তাকে বলতে বলে মোবারক। মহিলাটি ভয় পায় আর আশেপাশে তাকায়। মোবারক বলে, কেউ নাই আশেপাশে, আপনি বলেন। মোবারক তার কাছ থেকে সবটা শুনে নেয়। এর পরের দিনগুলো মোবারক কেসটা নিয়ে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে থাকে। রোমানের সম্পর্কে খুব ভালোভাবে জানতে চেষ্টা করে, বিভিন্ন মানুষের সাথে কথা বলে, অনেক সময় নিয়ে কেসটা নিয়ে ভাবে। এরপর আসে বহু প্রতীক্ষিত কোর্টের শুনানির দিন। মোবারক বেশ খোশ মেজাজে তার বক্তব্য শুরু করে। প্রথমেই মোবারক সাবনিনকে বলে, আপনার মরিশাসে ঘুরতে যাওয়ার কিছু ছবি দেখলাম, সেগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু কমেন্ট বক্সে আপনার ড্রেস নিয়ে খুব উল্টোপাল্টা কথা বলেছে মানুষজন। সাবনিন বলে, হ্যাঁ বিষয়টা খুবই বিরক্তিকর, আমার তো মাঝে মাঝে মনে হয় তাদের সবার নামেই কেস ঠুকে দিতে পারলে ভালো হতো। মোবারক এবার বলে, লেটস কাম টু দ্য
পয়েন্ট নাও সাবনিন, আপনার যোগ্যতা আর সুযোগ রয়েছে কেস ঠোকার, কিন্তু যার যোগ্যতা নেই সে এসব টিজিং সহ্য করতে করতে একসময় দেয়ালে তার পিঠ থেকে যায়। তখন তার মরণ কামড় দেওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না। একইভাবে বৃদ্ধ কেরামত আলীর যখন যৌবন বিগত কিন্তু তরুণীর স্পর্শ পাওয়ার আশা এখনো যায়নি, তিনি তখন সুরাইয়ার মতো তরুণীর গায়ে রাস্তাঘাটে ধাক্কা দিয়ে বসেন। এদিকে সুরাইয়া তো দেয়ালে পিঠ থেকে বসে আছে। সে তখন মারোজন হেইও বলে লোকটাকে শিক্ষা দেওয়ার জন্য রাস্তায় তাকে উলঙ্গ করে ফেলে। এসব মানুষেরা চাই নারীরা সবসময় মাথা নিচু করে চলবে, কিন্তু যারা এরকম প্রতিবাদী হয় তাদের চরিত্রেই এরা চরিত্রহীনার দাগ লাগিয়ে দেয়। সুরাইয়ার সাথেও একই ঘটনা ঘটেছে। এরপর মোবারক কোর্টে সুরাইয়ার একটা মেডিকেল রিপোর্ট পেশ করে, যেখানে দেখা যায় সুরাইয়ার অ্যাবর্শন হওয়া তো দূরের কথা, সে কোনোদিন প্রেগনেন্টই হয়নি। কিন্তু এতদিন সবাই জানতো যে সুরাইয়ার সাথে তার মামাতো ভাই সাকিবের অবৈধ সম্পর্ক হওয়ার কারণে তাকে অ্যাবর্শন করাতে হয়েছিল। আসল ঘটনা হলো সুরাইয়া একটা মেয়েকে হেল্প করেছিল অ্যাবর্শন করাতে, আর মেয়েটির যাতে কোনো বিপদ না হয় এজন্য সে মেয়েটির নাম ইউজ না করে নিজের নাম ইউজ করেছিল। তো এভাবেই কিছু না জেনেই সুরাইয়াকে সবাই ছিছি করতে শুরু করেছিল। মোবারক বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রমাণ করতে চায় যে মেয়েদের অবস্থান আমাদের সমাজে কতটা ভয়াবহ। মেয়েরা সব প্লেসেই কোনো না কোনো ভাবে হয়রানির শিকার হচ্ছেই। এরপরই কোর্টে জিনাত আরা সুপ্তি নামে রোমানের অফিসের একটা মেয়েকে ডাকে মোবারক। সুপ্তি বলতে শুরু করে রোমান সুপ্তিকে প্রথম থেকেই এক্সট্রা কেয়ার করত, তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সুপ্তি পুরুষ কলিগদের সাথে নর্মালি কথা বললেও রোমান ভয়ানকভাবে রেগে যেত। মেন্টালি আর ফিজিক্যালি অ্যাবিউসিভ আচরণ করত সুপ্তির সাথে। এরপর রোমানের ড্রাইভার আকবর মিয়াকে ডাকা হয়। রোমান অনেকবার সুপ্তিকে গাড়িতে করে বাসায় নামিয়ে দিত। তখন ড্রাইভার তাদের কথাবার্তা শুনে বুঝতে পেরেছিল যে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, আর রোমান যে সুপ্তির উপর নির্যাতন করত সেটাও দেখেছিল আকবর মিয়া। এগুলো সব কোর্টে বলে সে। রোমানকে জিজ্ঞাসা করা হলে সে সরাসরি অস্বীকার করে, উপরন্তু বলে সুপ্তি নাকি তার অফিস থেকে চুরি করেছিল। এরপর কাঠগড়ায় আবিদাকে ডাকা হয়। মোবারক খুব নাটকীয়ভাবে আবিদাকে জিজ্ঞেস করে, আবিদা আপনি কি আমাকে কিছু বলতে চান? এরপর ফ্ল্যাশব্যাকে চলে যায় সিনটি। তো রোমান এক রাতে রুমে বসে আবিদাকে বলছিল কেসে যদি তার পক্ষে একটা সাক্ষী থাকতো অথবা কোনোভাবে একটা প্রমাণ পাওয়া যেত কত ভালো হতো। সে নাকি এই রেপের কেসের জন্য তার মায়ের সামনে যেতে লজ্জা পাচ্ছে। আবিদা হঠাৎ বলে, হ্যাঁ আছে তো। রোমান নড়ে চড়ে বসে। আবিদা বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, ছাদে কাপড় চোপড় চুরি হচ্ছিল বলে আবিদার মা ছাদের 2 ওয়ালে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। রোমান হাফ ছেড়ে বলে, তুমি এই কথা এখন বলছো? যাই হোক, থ্যাংক ইউ। একটু পর রোমান ছাদে গিয়ে ক্যামেরা খুঁজতে থাকে। তখন সেখানে আবিদা চলে আসে। রোমান অনেকটা অপ্রস্তুত হয়ে বলে, আমার তো ঘুম আসছিল না, তাই ছাদে হাঁটাহাঁটি করছিলাম। আবিদা বলে, এখানে সিসিটিভি নাই, আমি সব সরায় ফেলেছি পুলিশ দেখার আগেই। রোমান এসে হঠাৎ আবিদার পা ধরে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমার না ভুল হয়ে গেছে, তুমি আমাকে যা শাস্তি দিবা দিতে পারো, আমি সব মাথা পেতে নিব, ভিডিওগুলা কাউকে দেখায়ও না প্লিজ। আবিদা তখন বলে, সিসিটিভি কখনোই ছিল না, আমি নাটক সাজিয়েছি, কথাগুলো তোমার পেট থেকে বের করার জন্য। রোমান এটা শুনে খুশি হয়ে যায়, বলে, যা কোনো ভিডিও নাই, কোনো প্রমাণও নাই, তুমি তো আর মানুষকে গিয়ে বলবা না যে তোমার হাজবেন্ড তোমার বোনকে রেপ করেছে। রোমান তো সেই খুশি, কিন্তু রোমান এটা জানতো না যে সিসিটিভি ছিল না ঠিকই, কিন্তু সেই যে আসল কালপ্রিট সেটা স্বীকার করার ঘটনাটি পুরো ভিডিও হচ্ছে। এই ভিডিওটি আদালতে দেখানো হয় আর সব পানির মতো পরিষ্কার হয়ে যায়। মোবারক বলে, এই পুরো আইডিয়া আমার ছিল। এরপর সুরাইয়ার মাকে কাঠগড়ায় ডাকা হয়। সেদিন রাতে সুরাইয়ার মা আর তাদের বাসার কাজের মহিলাটি ছাদে গিয়েছিল আর গিয়ে দেখে রোমান সুরাইয়াকে রেপ করছে। সুরাইয়ার মা এতদিন পুরো ঘটনাটি চেপেছিল শুধুমাত্র তার বড় মেয়ে আবিদার সংসার বাঁচানোর জন্য। মোবারক সুরাইয়ার মায়ের অবস্থা দেখে বলে যে আমাদের চিন্তাধারা কিরকম ভয়ানক, রেপ হলেই একটা মেয়ের জীবন নষ্ট হয়ে কেন যাবে? একজন রেপিস্টের থেকে আমরা সমাজের মানুষের কথা বেশি ভয় পাই, এজন্য বছরের পর বছর হাজার হাজার রেপ কেসের কোনো সুরাহা হয় না। মোবারক সাবনিনকে একটা কথা মনে করিয়ে দেয় যে সাবনিন একবার বলেছিল ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও রোমান অসুন্দরী সুরাইয়াকে কেন রেপ করবে। মোবারক বলে, একে তো মনোবিজ্ঞানে এটার কোনো ব্যাখ্যাই নেই, তার উপর আমাদের কারোর এই অধিকার নেই যে আমরা একটা মানুষকে অসুন্দর বলতে পারি, এটাতে প্রকৃতির সৃষ্টিকে অপমান করা হয়, আমরা সেটা করতে পারি না। আর একটা ব্যাপার আছে যে আমাদের উপমহাদেশে নারীর না মানে নাকি হ্যাঁ, এটার উপর ভিত্তি করেই অনেক নারী এমনকি বিবাহিত নারীরাও রেপের শিকার হয়। মোবারক বলে, আসলে আমাদের নিজেদেরকে বুঝতে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে হবে নারীর অবস্থান সম্পর্কে। আর একটা নারী ইন্ডিপেন্ডেন্ট ভাবে চললে, স্কুটি চালালে, নেশা করলেই তাকে অ্যাভেলেবল মনে করা যাবে না। নারীর না মানে নাই, অ্যান্ড দ্যাটস ইট। উকিল সাবনিন এই কেস সম্পর্কে আর কিছু বলতে চাই কিনা জিজ্ঞেস করলে সে বলে না, সে আর কিছু বলতে চায় না। এবার জাজ কেসটির ফাইনাল শুনানি দেন এবং রোমানকে দোষী সাব্যস্ত করা হয়। সবাই এসে মোবারককে কংগ্রাচুলেট করে। সুরাইয়ার মা বোন গিয়ে সুরাইয়াকে
তাকে জড়িয়ে ধরে। এদিকে মোবারক কোর্টরুম থেকে বের হয়ে তার ওয়াইফের সাথে দেখা করে। তারা দুইজন বাইরে এসে গাড়িতে উঠতে যাবে, তখনই মোবারককে পেছন থেকে কেউ একজন ডাক দেয়। মোবারক কাছে গিয়ে লোকটাকে দেখে ভয় পেয়ে যায়। লোকটা তাকে বলে, ভয় পেয়েছেন? ভালো তো, শত্রুর মনে ডর জিয়াই রাখা ভালো। লোকটার পরিচয় পাওয়া যায় না। এখানেই শেষ হয় সিরিজটি সম্পর্কে বলতে গেলে এটা আমার মধ্যে একটা মিশ্র অনুভূতি সৃষ্টি করেছে। যেমন কিছু প্লেসে মনে হয়েছে যে সুরাইয়ার বিহেভিয়ার ঠিক, আবার কিছু কিছু প্লেসে এক্সেস মনে হয়েছে। যেমন নেশা করা কোনো পজিটিভ দিক না, যে যেখানে সেখানে একজনকে নেশা করতে দেখলে মানুষ চুপ করে থাকবে। আবার একটা মেয়ে নেশা করছে বলেই যে তাকে রেপ করতে হবে অথবা সে সহজলভ্য, এরকমও না। এই পুরো সিরিজে যে মানুষগুলোকে দেখানো হয়েছে তারা নিজের নিজের জায়গা থেকে ভুল হোক বা ঠিক হোক, এরকম মানুষ আমাদের সোসাইটিতে অ্যাভেলেবল। সো আই থিঙ্ক দিস সিরিজ ইজ কোয়াইট রিয়েলিস্টিক। ধন্যবাদ।